হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। তোমাদের প্রত্যেককে আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা প্রত্যেকে জানো আমাদের কিন্তু ফুড এসআই সিরিজ চলছিল এবং ফুড এসআই পরীক্ষা আর বেশি দিন বাকি নেই। আর তার কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি তারা কিন্তু ডাউনলোড করে নেবে, তার জন্য কিন্তু ভিডিও আমরা বানিয়ে দিয়েছি, দেখে নেবে। তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, হাতে গোনার মাত্র কিছুদিন সময় আছে। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের বেস্ট প্রিপারেশন কিন্তু নিতে হবে। তো তার জন্য আমাদের যে সিরিজ চলছিল তার মাঝখানে কিন্তু ম্যারাথন ক্লাস বলে দেখবে দুটো তিনটে ক্লাস বা দুটো তিনটে পার্ট দেওয়া আছে। ওই ভিডিওগুলো ভালো করে দেখবে, কারণ তোমাদের ফুড এসআই স্ট্যাটিক জিকে থেকে তোমাদের 17 নাম্বার 2019 এসেছে। এবারও টার্গেট করা যাচ্ছে 15 থেকে 20 এর মধ্যে কিন্তু নাম্বার, মানে এত নম্বরের কোশ্চেন কিন্তু ফুড এসআই শুধুমাত্র স্ট্যাটিক জিকে থেকে আসবে। সুতরাং তোমরা স্ট্যাটিক জিকেটা ভালোভাবে পড়বে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের ম্যারাথন ক্লাসগুলো করা ছিল। হতে পারে ম্যারাথন ক্লাসগুলো তোমাদের একটু বোরিং লাগবে বা একটু কঠিন লাগবে, কিন্তু ওগুলো তোমাদের করে যেতেই হবে, কারণ ম্যাক্সিমাম নাম্বার কিন্তু ওখান থেকেই আসবে। এবং আমরা যে সিরিজ চালাচ্ছিলাম, যেখানে কিন্তু 27টা কোশ্চেন আমরা অলরেডি আলোচনা করা হয়ে গেছিলো। এবং আমরা 700টা কোশ্চেন, আমরা একটু বলতে ভুলে গেছি, 700টা কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম। 701 থেকে আজকে শুরু করবো এবং চেষ্টা করবো ম্যাক্সিমাম কোশ্চেন আজকে কিন্তু প্র্যাকটিস করার। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকবে। ভিডিও যতই বড় হোক, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? কারণ ভালো জিনিস পেতে গেলে কিন্তু একটু সময় দিয়ে কিন্তু দেখতে হবে। তো দেখো 701 দাগে কী বলেছে, প্রাপ্তবয়স্ক মানবদের কোন অংশে রক্ত গঠিত হয়? প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট মানুষদের দেহের কোন অংশে রক্ত গঠিত হয়? তো সঠিক উত্তর কী হবে? লোহিত অস্থি মজ্জাতে কিন্তু রক্ত তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন বলেছে, কোন রাজ্যে বিধানসভার সদস্য পদ সর্বাধিক? কোন রাজ্যে বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা আছে? সঠিক উত্তর কি? উত্তরপ্রদেশে কিন্তু সর্বাধিক সদস্য সংখ্যা কিন্তু আছে। পরবর্তী কোয়েশ্চেন কি, সংসদের যৌথ অধিবেশনকে কে সভাপতিত্ব করে? সংসদের যখন যৌথ অধিবেশন হয় তখন সেই অধিবেশনের লিডার বা সভাপতিত্ব কে করেন? অপশান দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার নাকি রাজ্যসভার চেয়ারম্যান। তো সঠিক উত্তর দেখতেই পাচ্ছ, হাইলাইট করা আছে। সঠিক উত্তর কী হবে? লোকসভার স্পিকার কিন্তু এই সভাপতিত্ব কিন্তু করে থাকেন। নেক্সট যেটা লাগবে, যেগুলো লাগবে না বলছি সেগুলো তোমরা মানে এড়িয়ে যাবে, কারণ সেগুলো অন্য কোনো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু এই বছর তোমাদের লাগবে না। আর হ্যাঁ, এই কোশ্চেনগুলো পিএসসি এবং অনেক বড় বড় পরীক্ষার কিন্তু, সেই সমান পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ারের কম্বাইন্ড যে সলিউশন সেইগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের এই সিরিজটা কিন্তু করছি। সুতরাং এখান থেকে তোমার পরীক্ষায় রিপিট হওয়ার বা কোশ্চেন রিপিট হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি আছে। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়? মানে আমি যান্ত্রিক শক্তি দেবো, সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে কোন যন্ত্র? ডায়নামো, ট্রান্সফর্মার, ইলেকট্রোমিটার, মেট্রো। দেখো ট্রান্সফর্মার কী করে? বিদ্যুৎকে এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি, এই কাজটা করে। ইলেকট্রোমিটারও নিশ্চয় হবে না, মোটাও নিশ্চয় হবে না। তো ডায়নামোতে কিন্তু যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এমনকি আগেকার দিনে সাইকেলে কিন্তু ডায়নামো লাগানো থাকতো, যার মাধ্যমে কিন্তু সাইকেলে প্যাডেল করলে যখন সাইকেলের চাকা ঘুরবে, সেখানে কিন্তু ওই রিংয়ের ওখানে কিন্তু ডায়নামো লাগানো থাকতো। সেখান থেকে ডায়নামো ঘুরে ডায়নামোটা চার্জ হয়ে কিন্তু আলো, মানে রাত্রেবেলা যে আলোর প্রয়োজন হতো সাইকেল চালানোর জন্য, কারণ তখনকার সময় তো চারিদিকে এরকম রাস্তাঘাটে আলো ছিল না, সুতরাং সেখানে কিন্তু আলো লাগতো, ঠিক আছে? বা তখন তো আর ব্যাটারি বা এরকম ধরনের কিছু ছিল না যে চার্জে বসালাম, চার্জ করে নিয়ে সারা রাত চালালাম। তো সেজন্য কিন্তু এই ধরনের কিন্তু সিস্টেম ব্যবহার করা হতো। আব্দুল কালাম ভারতরত্ন পান কত সালে আব্দুল কালাম ভারতরত্ন পান? 2000, 1999, 1998, 97। ক্লোজ এরকম অপশান দিলে তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোনটা। সুতরাং আন্দাজে কিন্তু যেমন একটা দিয়ে আসতে পারো। তো এগুলো কিন্তু মনে রাখবে, সাল তারিখগুলো। তো আব্দুল কালাম ভারতরত্ন পান 1997 সালে কিন্তু তিনি ভারতরত্ন পান। পায়রা কিসের প্রতীক? পায়রা কিন্তু শান্তির প্রতীক, আমরা প্রত্যেকেই জানি। সাদা পায়রা কিন্তু শান্তির প্রতীক। আমরা শান্তির প্রতীক হিসেবে কিন্তু পায়রা উড়িয়ে থাকি, ঠিক আছে? বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন যে তোমার রাজনৈতিক দলের অনুষ্ঠানেও কিন্তু এরকম কিন্তু করা হয়। নেক্সট, চর্যাপদের পুঁথিগুলো কে আবিষ্কার করেন? চর্যাপদের যে পুঁথি, গুরুত্বপূর্ণ পুঁথি, সেগুলো আবিষ্কার কে করেন? হরপ্রসাদ শাস্ত্রী। তিনি কিন্তু চর্যাপদের যে পুঁথিগুলো তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? সঠিক উত্তর কী হবে? হরপ্রসাদ শাস্ত্রী। তোমরা কিন্তু এরকম অপশানের সাথে পড়বে, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে, দেখবে যে প্র্যাকটিসটা ভালো হচ্ছে অপশানের সাথে সাথে যদি পড়ো। পরবর্তী কোশ্চেন 710 দাগ, ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় কবে? ওয়ার্ল্ড বুক ডে, বিশ্ব বই দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর কী হবে? 23শে এপ্রিল কিন্তু বিশ্ব বই দিবস কিন্তু পালন করা হয়। কী দিবস পালন করা হয়? বিশ্ব বই দিবস। রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় দিল্লি, মুম্বাই, নাসিক, দেরাদুন।
সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু হবে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কিন্তু মুম্বাইতে আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা মনে রাখতে হবে মুম্বাইতে সব বড় বড় সেলিব্রিটি বড় লোকেরা থাকে, তো সেই হিসাবে রিজার্ভ ব্যাংকের যেহেতু টাকার ব্যাপার, এই একটা রিলেট করে কিন্তু মনে রাখতে পারো। এরকম ছোটো ছোটো রিলেট করে মনে রাখলে দেখবে বেশি মুখস্থ করা লাগবে না, লজিক দিয়ে বুঝলে বা এরকম তোমার নিজের মতো করে যদি তুমি কিছু খাটিয়ে খাটিয়ে মনে রাখতে পারো, দেখবে সেক্ষেত্রে ভালো মনে থাকে। রাজ্যসভার অর্থ বিল কে আটকে রাখতে পারে কতদিন? রাজ্যসভার অর্থ বিলকে আটকে রাখতে পারে কতদিন? 10 দিন, 14 দিন, 3 মাস, 6 মাস। তো রাজ্যসভা যে অর্থ বিল প্রকাশ হয় সেটাকে কিন্তু 14 দিন বা 2 সপ্তাহ কিন্তু আটকে রাখতে পারে, মানে এটা তার কাছে কিন্তু পাওয়ার আছে। তেমুজি কার প্রকৃত নাম? তেমুজি কার প্রকৃত নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো। তেমুজি কার প্রকৃত নাম? সঠিক উত্তর কী হবে? চেঙ্গিস খান। চেঙ্গিস খানের প্রকৃত নাম কিন্তু ছিল তেমুজি। আমরা কিন্তু চেঙ্গিস খান নামেই চিনি, তেমুজি বললে আমরা চিনবই না। কিন্তু চেঙ্গিস খান কিন্তু তার আসল নাম ছিল না, আসল নাম ছিল তেমুজি। নেক্সট কোশ্চেন, সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি? সংসদের গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন করা। আর কি? আগে দেখো তোমার অপশান দেখতে হবে। দেশ পরিচালনা করা, নিশ্চয়ই না। রাজস্ব আদায়, নিশ্চয়ই না। আর একটা অপশান কি আছে এখানে? একটা অপশান দিয়েছে কি সরকারের সমালোচনা করা, নিশ্চয়ই সমালোচনা করবে না। তাহলে কী হবে আসল কাজ? সংসদের কিন্তু আসল কাজ হয়ে যাবে আইন প্রণয়ন করা। অপশান দেখলেই বুঝতে পারবে যে এটা না ওটা না এটা না, তাহলে এটা হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অপশান এলিমিনেট করেও কিন্তু অনেক কোশ্চেনের কিন্তু অ্যান্সার করতে হয়। নীলনদ কোথায় পতিত হয়েছে, মানে কোথায় গিয়ে মিশেছে নীলনদ? নীলনদের মোহনা। তো নীলনদ কিন্তু ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? কোন দিন জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়? 25শে এপ্রিল, 22শে এপ্রিল, 24শে এপ্রিল, 28শে এপ্রিল। সঠিক উত্তর কী হবে? 24শে এপ্রিল কিন্তু জাতীয় রাজ দিবস পালন করা হয়। কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরণ করে? ব্যাঙাচির রূপান্তর করে কোন, মানে ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত হয় কোন হরমোনের জন্য? থাইরক্সিন বা বৃদ্ধি হরমোন। থাইরক্সিন হরমোনের কিন্তু আমরা বলতে পারি 8 নম্বর বৃদ্ধি হরমোন। তো সেই থাইরক্সিন হরমোনের প্রভাবে কিন্তু রূপান্তরিত হয়। পরবর্তী কোশ্চেন কি? অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন? অমৃতসরের একটা বিখ্যাত স্বর্ণ মন্দির, আমাদের কিন্তু ভারতবর্ষের একটা ঐতিহ্য। তো সেই স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? গোবিন্দ দাস, গুরু রামদাস, গুরু রাধাকান্ত দাস, নাকি এদের কেউই নন? সঠিক উত্তর কী হবে? গুরু রামদাস, তিনি কিন্তু এই স্বর্ণ মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন। যোগ সে নিয়োগ প্রোগ্রাম লঞ্চ করেছিল কোন রাজ্য? এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন কিন্তু দিতে পারে। যোগ সে নিয়োগ প্রথম কোন রাজ্য লঞ্চ করে? সঠিক উত্তর কী হবে? মধ্যপ্রদেশ কিন্তু এই যে প্রোগ্রামটা কিন্তু লঞ্চ করেছিল। কোন হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে? অগ্রমুকুল মানে একদম উপরের যে মুকুলটা থাকে সেটাকে তার বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে। আমরা জানি অক্সিন হচ্ছে বৃদ্ধি হরমোন, গাছের বৃদ্ধি হরমোন কি? অক্সিন। তো সেই কিন্তু অক্সিন হরমোন কিন্তু এই কাজটা করে থাকে। প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম কি? প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত জাম্বুইক স্রোত, পেরু স্রোত, বেরিং স্রোত, নাকি জাপান স্রোত? তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এই যে এগুলো কিন্তু কনফিউজিং কোশ্চেন, যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু ভুল হবে। তো সঠিক উত্তর কী হবে? জাপান স্রোত। প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম কি? জাপান স্রোত। প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর কী হবে? গণদেবতা নামক বাংলা উপন্যাস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এই একটা কোশ্চেন, যুক্তরাষ্ট্রের আবিষ্কৃত নতুন ডিজিটাল মুদ্রার নাম কি? যুক্তরাষ্ট্রের আবিষ্কৃত নতুন ডিজিটাল মুদ্রার নাম কি? অপশানগুলো ভালো করে দেখবে। প্রথম কি হচ্ছে? ব্রিট কয়েন, হচ্ছে লিরা বা লাইরা, তারপরে হচ্ছে বিটকয়েন নাকি ওন। দেখো ভালো করে দেখো, তোমরা ভাবতে পারো বিটকয়েন, দেখো বিটকয়েন আর ব্রিট কয়েন প্রায় সেম শুনতে লাগছে, একটা আর আছে এক্সট্রা। ঠিক আছে, তো এটা কিন্তু বিটকয়েন হবে না। বিটকয়েন সব থেকে প্রথম করা হয়, প্রথম ডিজিটাল মুদ্রা পৃথিবীর ভিতরে সব থেকে প্রথম বিটকয়েন। কিন্তু এখানে বলেছে নতুন কোন মুদ্রা আবিষ্কার করেছেন, তো সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবং ডিজিটাল কারেন্সি বা নতুন ডিজিটাল মুদ্রা সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো, তো সেটা হচ্ছে এমনই একটা মানে লেনদেনের মাধ্যম যেখানে কিন্তু কোনো ফিজিক্যাল নোট বা ফিজিক্যাল কয়েন বলে কিছুই এক্সিস্ট করে না। জাস্ট আমার কাছে ধরো কথার কথা বলছি যে এই একটা বিটকয়েনের দাম প্রচুর, কয়েক কোটি কোটি টাকা, এক পিস বিটকয়েনের দাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তোমাকে কথা বলছি, আমার কাছে একটা বিটকয়েন আছে, তুমি দেখা যাচ্ছে আমার কাছে কয়েক কোটি টাকা পাও, আমি তোমাকে এই একটা বিটকয়েন দিলাম, তুমি সেটা হাতেও পাবে না। তুমি সেটা এমন না যে একটা বিটকয়েন, তাহলে আমি ব্যাংকে গিয়ে বলি যে একটা বিটকয়েনের দাম ধরো কথার কথা 10 কোটি টাকা, আমাকে 10 কোটি টাকা দাও, ব্যাংক কিন্তু দেবে না। এটা ডিজিটাল কারেন্সি, এটা কিন্তু এর মাধ্যমেই লেনদেন করা হয়। বিটকয়েন দিয়ে বিটকয়েন কেনা যায়, বিটকয়েন দিয়ে তুমি অন্য কোনো ডিজিটাল কারেন্সি কিনতে পারবে, মানে যেরকম ডলার
রুপিস দিয়ে যেভাবে লেনদেন করা হয় সেরকম, যেরকম রুপিস দিয়ে ডলার কেনা যায়, ডলার দিয়ে রুপিস কেনা যায়, সেরকম তুমি এই ডিজিটাল কারেন্সিতে ডিজিটাল কারেন্সি কিনতে পারবে। আবার হ্যাঁ, দেখা যাচ্ছে তুমি কাউকে বেচছো, সে বলছে যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আমাকে বিটকয়েন দাও, তাহলে তুমি তার কাছ থেকে রুপিস বা ক্যাশ নিতে পারো। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিজিটাল কারেন্সি। নেক্সট যেটা লাগবে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে, আইপি ডে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কি? আইপি। ঠিক আছে, তো ওয়ার্ল্ড আইপি ডে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় কবে? 26শে এপ্রিল। দেখো এপ্রিলে কিন্তু প্রচুর কিছু কিন্তু পালন করা হয় এবং এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো 26শে এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কিন্তু পালন করা হয়। ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? আমরা প্রত্যেকে জানি, আগে একদিন এই কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। হরি সিং কিন্তু ছিলেন তৎকালীন কাশ্মীরের রাজা। নেক্সট যেটা লাগবে, এপাশে চলে আসো, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি, এটা কিন্তু নাইট হবে, ঠিক আছে, টাইপিং মিস্টেক। নাইট উপাধি ত্যাগ করেন কবে? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে? 1919 সালে কিন্তু তিনি নাইট উপাধি কিন্তু ত্যাগ করেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে কিন্তু স্বরাজ্য দল কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। কি বলেছে? চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখ মুদে যায়, এটি কী ধরনের ক্রিয়া? মানে চোখে ধুলোবালি যেই পড়তে যাবে দেখবে আমাদের চোখ অটোমেটিক মানে বন্ধ হয়ে যায়, মানে আমাদের ব্রেন, আমাদের ভাবা লাগে না যে ধুলোবালি আসছে চোখ তুই বন্ধ হয়, এরকম কিচ্ছু করা লাগে না, অটোমেটিক তোমার সামনে যদি হঠাৎ করে আঙুল নিয়ে আসে দেখবে তোমার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো কিসের জন্য হয়? সহজাত প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই পদ্ধতিটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু জীবন বিজ্ঞানের একটা কোশ্চেন। পৃথিবীর কসাইখানা বলা হয় কাকে? কসাইখানা মানে কি? যেখানে কিন্তু প্রাণী হত্যা করে কিন্তু মানে যেখানে মাংস বিক্রি করা হয়। তো পৃথিবীর কসাইখানা বলা হয় কিন্তু শিকাগোয় কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি এই কথাটা আমরা বারবার বলি, তবে এই বিশ্বকবি নামটা কে দিল? সে কি নিজে দিয়েছিল? তার কি ফ্যামিলির লোক দিয়েছিল? নাকি কোনো সংস্থা দিয়েছিল? না পৃথিবীর যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা দিয়েছিল? কে দিয়েছিল? সঠিক উত্তর কিন্তু হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তিনি কিন্তু তাকে বলেছিল যে বিশ্বকবি। সেই থেকে সবাই দেখলো যে হ্যাঁ, ইনি তো বিশ্বমানেরই কবি, এনাকে তো বিশ্বকবি বলাতে তো জাস্টিফাই করছে, সেজন্য কিন্তু সেখান থেকে তার নাম বিশ্বকবি হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় কোথায়? প্রথম বালিকা বিদ্যালয় বা গার্লস স্কুল, ভারতের গার্লস স্কুল কোথায় স্থাপিত হয়? দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা, পুনে। সঠিক উত্তর কী হবে? পুনে। তোমাদের এখানে কিন্তু অনেক কিন্তু হতে পারে, তোমরা ভাবে যে সেই সময় কিন্তু সব থেকে বেশি গ্রোথ হচ্ছিল কিন্তু কলকাতায়, তোমরা কলকাতা ভাবতে পারো। আবার এটাও ভাবতে পারো দিল্লি আমাদের ক্যাপিটাল, তাহলে দিল্লি হতে পারে। আবার এটাও ভাবতে পারলে ব্যাঙ্গালোর হচ্ছে একটা উন্নত সিটি, ব্যাঙ্গালোর হতে পারে। কিন্তু তিনটের মধ্যে দেখো কোনোটাই না, সঠিক উত্তর হবে পুনে। পুনেতে কিন্তু প্রথম বালিকা বিদ্যালয় কিন্তু স্থাপিত হয়েছিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস, সঠিক উত্তর কী হবে? 25শে এপ্রিল। দেখো এপ্রিল থেকে কিন্তু বেশিরভাগ আজকে কিন্তু তোমাদের কিন্তু এটা আসছে দিনগুলো, বিশেষ দিনগুলো। ঠিক আছে, তো 25শে এপ্রিল কিন্তু ম্যালেরিয়া দিবস পালন করা হয়। কে ভারতে ওয়াটারম্যান নামে পরিচিত? ওয়াটারম্যান নামে পরিচিত কিন্তু রাজেন্দ্র সিং, তাই কিন্তু ওয়াটারম্যান বলা হতো। ঠিক আছে, তো ওয়াটারম্যান নামে পরিচিত রাজেন্দ্র সিং। হাইড্রার গমন অঙ্গের নাম কি? ভেরি ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাইড্রার গমন অঙ্গের নাম কোর্সিকার মাধ্যমে কিন্তু হাইড্রা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু চলাফেরা করে। আরও আছে সিটা, সিলিয়া, ক্ষণপথ, সিলিয়া এবং সিটা। এগুলো তোমাদের কি হবে, মানে কার কার গমনাঙ্গ? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানবে। সিটা কার গমনাঙ্গ, সিলিয়া কার, ক্ষণপথ কার। ঠিক আছে, দ্য লিভিং মাউন্টেন শিরোনামে বই লিখলেন কে? দ্য লিভিং মাউন্টেন শিরোনামে বই লিখেছেন অমিতাভ ঘোষ কিন্তু দ্য লিভিং মাউন্টেন নামে বই লিখেছেন। আজকে আমরা অনেকটা কোশ্চেন আলোচনা করবো। যদি তোমরা সেরকমভাবে দেখি এই ভিডিও তোমরা সাপোর্ট করেছো, তোমাদের কমেন্ট এসেছে ভালো ভালো পজিটিভ কমেন্ট, তোমাদের লাইক এসেছে, এবং তোমরা এই ভিডিওটায় যত ভিউজ হবে আমরা পরবর্তী দিন থেকে অনেক বড় প্রয়োজনে আমরা 100টা কোশ্চেন একটা ভিডিওই মানে কভার করার চেষ্টা করবো। শুধু তোমাদের কিন্তু তার সাথে কিন্তু থাকতে হবে। লোকাহিতবাদী কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? গোপাল হরি দেশমুখ, তাকে কিন্তু লোকাহিতবাদী কিন্তু বলা হয়ে থাকে। কাকে? গোপাল হরি দেশমুখ। পরবর্তী কোশ্চেন, জীবদেহের গঠন ও কাজের একক কী নামে পরিচিত? জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কি? আমরা ছোটো থেকে পড়ে আসছি কোষ। পরবর্তী কোশ্চেন কি?
কোন হরমোনের অভাবে মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায়? মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় এডিএইচ হরমোনের প্রভাবে কিন্তু মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে। আমরা একটু স্পিডে যাব। পরবর্তী কোশ্চেন কি, মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা কটি? 12 জোড়া। আমরা ছোট থেকে জানছি 12 জোড়া করোটি স্নায়ু কিন্তু মানবদেহে কিন্তু আছে। পঞ্চতন্ত্রের গল্পের আসল কি? পঞ্চতন্ত্রের গল্পের আসলে হলো একটি মহাকাব্য, না একটি হিতোপদেশের অনুবাদ, না একটা রামায়ণের বঙ্গানুবাদ? তাহলে কি পঞ্চতন্ত্রের গল্পটা হলো আসলে বিভিন্ন প্রাণীদের নিয়ে কিছু গল্প যা নীতি শিক্ষা দেয়। বিভিন্ন প্রাণীদের নিয়ে গল্প, যেটা থেকে আমরা অনেক নীতি শিক্ষা পাই। ঠিক আছে। দ্য ক্রাস্ট ইনহেরিটেন্স শিরোনামে বই লিখলেন কে? দ্য ক্রাস্ট ইনহেরিটেন্স নামে কিন্তু বই লিখেছেন সুতাপা বসু। সঠিক উত্তর কি হবে? সুতাপা বসু কিন্তু দ্য ক্রাস্ট ইনহেরিটেন্স নামে বইটা কিন্তু লিখেছেন। নেক্সট যেটা লাগবে তোমাদের, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? কোষ ঝিল্লির যে ভাঁজ তাকে কি বলা হয়? তাকে কিন্তু মাইক্রোভিলাই বলা হয়। তাহলে কোষ ঝিল্লির যে ভাঁজকে কি বলা হয়? মাইক্রোভিলাই। অপশান কি ছিল? অপশান কিন্তু ছিল হাইলাস, মাইক্রোভিলাই, ক্রেস্টি, ম্যাট্রিস। তোমরা কিন্তু ভুল উত্তরটা কোনো সময় করবে না, এগুলো বারবার পড়বে। মাইক্রোভিলাই কিন্তু বলা হয়। এই যে নোটটা তোমরা যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও, ডেসক্রিপশন থেকে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপে আমরা সবসময় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশান যেগুলো আসে আগে, সেগুলো কিন্তু আমরা আগে হোয়াটসঅ্যাপে শেয়ার করি, তারপরে গিয়ে কিন্তু আমাদের শেয়ার করতে হয় ইউটিউবে। ঠিক আছে, আগে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিই, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে সলভ করার চেষ্টা করি। এবং অবশ্যই কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে। টেলিগ্রামে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের গুরুত্বপূর্ণ নোটসগুলো, তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করে রাখি, যাতে পরবর্তীতে তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারো। প্রিয়দর্শিকা গ্রন্থটি কার লেখা? আমরা প্রত্যেকে জানি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রিয়দর্শিকা। গ্রন্থটি কার লেখা? হর্ষবর্ধন কিন্তু এই গ্রন্থটি কিন্তু লিখেছিলেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনুসরণ করেছেন কে? একটা কিন্তু ফ্যাক্ট, এবং এই জিনিসটা করলে কিন্তু তোমরা জানতে পারবে যে কে করেছিলেন। আশা করি অনেকেই জানো, যদি জেনে থাকো দাগ নম্বর দিয়ে সঠিক উত্তরটা কমেন্ট করে দাও। 747 দাগ দিয়ে সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দাও। তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনুসরণ করেছেন, আশা করি কমেন্টে তোমরা জানিয়ে দিয়েছো যারা যারা পারবে। সঠিক উত্তর কী হবে? যতীন দাস। তিনি কিন্তু সব থেকে বেশি কিন্তু অনশন করেছেন। কতদিন করেছিলেন কে কে জানো? নিশ্চয়ই তোমরা ফুড এসআইয়ের জন্য পড়ছো, প্রিপারেশান নিচ্ছ, মানে এমন তো না যে তোমরা কিছুই জানো না। নিশ্চয়ই কেউ না কেউ জানো, কমেন্ট করে জানাও যে যতীন দাস সব থেকে বেশি কতদিন অনুসরণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? আমরা সবাই জানি এটা একটা গুরুত্বপূর্ণ বই ছিল রাজতরঙ্গিনী। তো তার রচয়িতা কি? কল্হনের লেখা রাজতরঙ্গিনী। আমাদের যে স্ট্যাটিক জিকে বই আছে সেখানে কিন্তু আমরা এরকম মানে কি বলবো, পয়েন্ট টু পয়েন্ট, মানে যেখানে আমাদের বইয়ের সেকশন, সেখানে কোন বই কার লেখা, যেখানে আমাদের বাদ্যযন্ত্রের সাথে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, যেখানে আমাদের নদীর ক্লাস করানো, নদীর ক্লাসটা অবশ্যই হয়তো অনেকে দেখেছো, সেখানে কোন নদী কোন শহরের উপর দিয়ে গেছে, এরকম করে করে আমাদের স্ট্যাটিক জিকের যে বই আছে সেই বইতে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু সব কিছু কম্প্যাক্ট আকারে দিয়েছি। যদি তোমরা কেউ সামনে ফুড এসআই এসেই গেছে এবং পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা আসছে, যদি কেউ চাও যে ফুড এসআইয়ের প্রিপারেশনের জন্য স্ট্র্যাটেজিক জিকেটা ভালোভাবে পড়তে, তাহলে যেহেতু স্ট্র্যাটেজিক জিকে থেকে 17 থেকে 20 নম্বর আসছে, তাহলে কিন্তু আমাদের থেকে স্ট্র্যাটেজিক জিকের বইটা কিন্তু পারচেস করতে পারো। আমরা তোমাদের জন্য স্ট্র্যাটেজিক জিকের বই, ঠিক আছে, তার সাথে সাথে থাকছে 5টা মক টেস্ট, এবং তার সাথে সাথে থাকছে লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই যে নোটবোর্ডগুলো তোমরা আমাদের ইউটিউবে ক্লাস করছি সেগুলো সম্পূর্ণ তোমাদেরকে তো প্রোভাইড করাই হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের যে লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট সাজেশনের কোশ্চেন সব কিছু মিলিয়ে কিন্তু তোমাদের মাত্র 50 টাকা কিন্তু প্রাইস রাখা হয়েছে। অনেকেই কিন্তু ইউটিউব থেকে গিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ক্লাস এটা কিন্তু পারচেস করছে। তার সাথে সাথে কিন্তু তোমাদের শুধু যে এটা দিয়ে ছেড়ে দেবো তা না, তোমাদেরকে গাইডেন্সও করবো। তাহলে মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই যে প্যাকেজটা, কারণ স্ট্যাটিক জিকে থেকে 17 নম্বর কমন আসে, তোমাকে আমি 17 নম্বর কমন দেবো তুমি, এবং তার সাথে সাথে 5টার বেশি মক টেস্ট দিলে তোমরা বুঝতে হবে নিজেদের প্রোগ্রেস কী, নিজেদের কেমন প্রিপারেশন আছে, আর লাস্ট মিনিট সাজেশন তো আছেই। তো সব কিছু মিলিয়ে তোমাকে যে এতটা কমন দেওয়া হচ্ছে, তার বদলে 50টা টাকা তুমি কিন্তু খরচ করতেই পারো। ঠিক আছে, এটা আমাদের পেইড ব্যাচের নোট। আমাদের যে পেইড ব্যাচ প্রায় 5 মাস ধরে চলে আসছে, সেই পেইড ব্যাচের নোট, সেজন্য কিন্তু তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিতে পারছি না, সামান্য কিছু টাকা কিন্তু চার্জ করা হচ্ছে। তো এর জন্য যোগাযোগ করবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 8207092579। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবে যে ফুড এসআই মক টেস্ট বা ফুড এসআই স্ট্যাটিক জিকে নোট, তাহলে আমি বুঝে যাবো। ঠিক আছে, তো চলো এবার ক্লাস করি, ক্লাসের দিকেই মন দিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যেটা তোমাদের লাগবে, সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? সংবিধানের অভিভাবক, সংবিধানের গার্ডিয়ান কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে কিন্তু সংবিধানের কিন্তু অভিভাবক বলা হয়। তো দেখো আজকে কিন্তু
750 পর্যন্ত কিন্তু আমরা চলে এসেছি। 50টা কোশ্চেন আজকে ভিডিওতে আলোচনা করেছি। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আরও বেশি বেশি আলোচনা করব। তবে হ্যাঁ, এই ভিডিও তোমাদের সাপোর্ট, তোমাদের কেমন কি উদ্যোগ আছে সেটা দেখতে চাই। যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো যে তাহলে কিন্তু আমরা প্রতিদিন এরকম কিন্তু 100-র বেশি, আজকে 50 করেছি, পরের দিন 70, আস্তে আস্তে 100, চেষ্টা করবো যতটা বেশি তোমাদের করানো যায়। এবং এই নোটটা পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে একবার ভিডিওটা শেয়ার করো যারা এবার ফুড এসাইজ দেবে, কারণ ভিউজ যতই আসবে, তোমরা যতই ভিডিওটা পছন্দ করবে, ততই কিন্তু আমরা বাকি ভিডিওগুলো কিন্তু করতে উৎসাহ পাবো। ঠিক আছে, যদি ভিউজ না আসে, তোমরা কমেন্ট না করো, লাইক না করো, তাহলে কিন্তু আমাদের এই সিরিজটা কিন্তু বন্ধ করতে বাধ্য হতে হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি প্রীতম স্যার, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও, কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।